প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিশুদ্ধ বাংলার একটি সমসাময়িক লাইভে। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে শরিয়াদারার বেশ কয়েকটি ব্যাংকে সংস্কারের নামে গণহারে চলছে চাকরিচ্যুতি। এ বিষয়ে আমরা আমাদের আজকের সমসাময়িক যে লাইভ, সে লাইভে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এবং পটিয়া ক্লাবের এডা কমিটির সম্মানিত সদস্য মোজাম্মেল হক ভাই। উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দপ্তর সম্পাদক এবং দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের সম্মানিত আহ্বায়ক মনিরুল আলম ছোটন ভাই সহ, এবং আমাদের যারা দর্শক দেখছেন, দেখবেন, দেশ থেকে, দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন, যুক্ত হবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের লাইভ এবং আমাদের আজকের লাইভের সমসাময়িক যে বিষয়, সংস্কার নাকি বৈষম্য। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে গত 10 মাসে প্রায় হাজার হাজার দক্ষিণ চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের কোনো স্পেসিফিক কোনো রিজন ছিল না। এ বিষয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সম্মানিত অতিথিদের সাথে। আমাদের অতিথিদের সাথে কথা বলবো। এ পর্যায়ে আমরা যুক্ত হব আমাদের দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের সম্মানিত আহ্বায়ক মইনুল আলম ছোটন ভাই। ছোটন ভাই, আপনার কাছে জানতে চাইব, ইসলামী ব্যাংকের যে সকল আপনার দীর্ঘ 5ই আগস্টের পর থেকে যেভাবে চাকরিচ্যুতি গণহারে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায়, আপনি জানেন বাঁশখালী থেকে শুরু করে আপনার সাতকানিয়া, দোহাজারি, এমনকি আপনার কোনো কারণ দর্শানো ছাড়াই আইনি কোনো প্রক্রিয়া না মেনে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনি জানেন, আমাদের কাছে এ পর্যন্ত তথ্য আছে আপনার প্রায় 5,000-এর উপর এ ধরনের চাকরিচ্যুত করা হয়েছে। হাজার হাজার ছেলে বেকার এবং তারা অনাহারে জীবনযাপন করতেছে। দীর্ঘ 10 মাসে চাকরিচ্যুতির ফলে আত্মহত্যা করার মতো উপক্রম, এমন তথ্য আমাদের হাতে এসেছে। এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইব, ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করছে, তাদের মানব সম্পদ ব্যবস্থাপনায় বিরূপ, তারা কিসের ভিত্তিতে এভাবে তারা গণহারে চাকরিচ্যুতি করছেন, এবং কোনো তদন্ত ছাড়াই কোনো কর্মীকে চাকরিচ্যুত করা কতটা যৌক্তিক, আপনার কাছে আসলে জানতে চাইব। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আমি প্রথমেই সালাম জানাচ্ছি আমার চট্টগ্রামের সম্মানিত নাগরিক বৃন্দকে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সমস্ত উপজেলা এবং পৌরসভার সকল স্তরের নাগরিক বৃন্দকে। আমি বিসর্গ টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আজকের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে আছেন আমার সম্মানিত নেতা, শ্রদ্ধেয় নেতা, সাবেক মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পটিয়ার মিনি সংসদ নামে খ্যাত পটিয়া ক্লাবের সম্মানিত সদস্য সচিব আমার প্রিয়জন জনাব মোজাম্মেল হক ভাই। আমি আপনাদেরকে প্রথমে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে দুঃখিত যে আপনি গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমাদেরকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন। এটা অত্যন্ত একটা সেন্সিটিভ একটা বিষয়। আপনি জানেন গত 5ই আগস্টের পর থেকে এই 10 মাসে ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে এই পর্যন্ত 5,763 জন আমাদের চট্টগ্রামের, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষিত মেধাবী যারা ছাত্ররা ছিলেন, যারা অনেক আশা, অনেক উৎসাহ নিয়ে, একটা স্বপ্ন নিয়ে যারা বিভিন্ন ব্যাংকে তারা তাদের মেধা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে তারা চাকরিতে জয়েন করেছিলেন। আমরা জানি না কেন তাদেরকে এইভাবে তাদেরকে বরখাস্ত করা হলো। আজকেও শুনেছি হয়তো ইসলামী ব্যাংক থেকে প্রায় 100 মতো অফিসার এবং পিয়নদেরকে বরখাস্ত করার আমরা খবর শুনেছি। আপনি যেটা বলছেন যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধেই তো বাংলাদেশের সাধারণ মানুষ 17টি বছর ধরে
বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। আমরা আসলে চাই, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, বিভিন্ন সংগঠনের যেসব রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সবার একটা লক্ষ্য থাকে এবং একটা উদ্দেশ্য থাকে। সবার উদ্দেশ্য হচ্ছে সেটা দেশ। আমাদের দেশের সকল নাগরিক বৈষম্য মুক্ত থাকবে। সকল নাগরিক যারা শিক্ষিত ছেলে তারা তাদের কর্মসংস্থানে থাকবে। যারা মেধাবী, যারা খেলোয়াড়, তারা বিভিন্ন মাঠে তাদের যে খেলার যে কৌশল তারা উপস্থাপন করবেন। ধনী গরিব এবং যে আপনার বিভিন্ন কলকারখানায় যেসব শ্রমিক মালিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা বজায় রাখবেন। আমরা আসলে সেরকম একটি সুন্দর বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে যে বাংলাদেশের মানুষ বর্তমানে আমি মনে করি এই অবস্থায় অন্ততপক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সেটা হচ্ছে কি, আমরা আজকে আপনার সামনে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা কথা বলার সুযোগ পেয়েছি। যেহেতু আজকের টপিকটা হচ্ছে যে ব্যাংকের এই চট্টগ্রামের যে যারা শিক্ষিত ছেলে, যারা অনেক কষ্ট করে যারা লেখাপড়া করে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা লেখাপড়া করে তাদের একটা স্বপ্ন ছিল তারা একটা ব্যাংকে চাকরি পাবে। সেই চাকরিতে যে তাদের যেই বেতন, এই বেতন দিয়ে তার বৃদ্ধ মা বাবাকে চালাবেন, তার ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করার জন্য তারা তাদের এই টাকাগুলো তারা ব্যয় করবেন এবং পরিবারের অন্যান্য ব্যয়ভার এই ছেলেটার উপর ন্যস্ত হয়েছিল। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে এই যে 500, 763 জন এবং আজকেও 100 জনের মতো যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এই পরিবারের সদস্যদের অবস্থাটা যদি আপনি যদি হৃদয় থেকে আপনি যদি অনুভব করেন, তাহলে আমাদের প্রত্যেকের হৃদয়ে দ্রোহের আগুন জ্বলছে। এখানে আমার ভাই থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, আপনার পাড়া প্রতিবেশীর, আপনার আত্মীয় স্বজনের ছেলে থাকতে পারে। তাদের তো কোনো অপরাধ নেই। তারা লেখাপড়া করেছে, ব্যাংক থেকে সার্কুলার দেওয়া হয়েছে, অফিসার নিবে, পিয়ন নিবে। তারা তাদের সার্টিফিকেট, তাদের যোগ্যতা অনুযায়ী তারা সাবমিট করেছে, তাদের যোগ্যতার অনুযায়ী তাদেরকে চাকরিতে জয়েন করা হয়েছিল। আজকে কোনো কারণ ছাড়াই, কোনো ধরনের কোনো নোটিশ নেই, কোনো ধরনের তাদের কোনো দোষ নেই। যদি আমরা জানি, আমি আমার যতটুকু ক্ষুদ্র মেধা হিসেবে জানি, ব্যাংক থেকে বিশেষ করে এই যে আর্থিক যে যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এখান থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়, বিশেষ করে এখানে নারী কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির সাথে যারা জড়িত থাকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু এই ছেলেগুলো থেকে তাদের দোষটা কি? কেন তাদেরকে আজকে তাদের প্রত্যেকটি পরিবারের চোখের জল তারা ফেলছেন? আমরা অত্যন্ত হৃদয় বেদনাদায়ক আজকের আমাদের এই চট্টগ্রামের জনগণ, মানুষ দুঃখ পেয়েছে। তাদের তো কোনো দোষ ছিল না। আপনি দেখেন, আরেকটা কথা বলি, যে আমাদের এই পটিয়ায় আমি যতটুকু জানি, আমাদের পটিয়া একটা পরিবারের একটা ব্যাংক কর্মকর্তার বৃদ্ধ বাবা তার ছেলের চাকরিচ্যুতের খবর পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমাদের আরো খবর আছে, এই যে আমাদের প্রত্যেকটি ছেলাই তো আপনার যুবক, প্রায় 15 থেকে 17টি পরিবারের সন্তানের তাদের বিবাহের যে সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্ক, সেই সম্পর্ক অলরেডি ফাইনাল হয়ে গেছে। কিন্তু তাদের এই ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার সাথে সাথেই তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। এই ব্যাপারে আমি মনে করি এটা আমাদের যে আমরা যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যে অধিকারের কথা বলেছি, আমি মনে করি সেটা এই একটা বৈষম্যের মধ্যে থেকে গেছে। আমরা আসলে এই বৈষম্য চাই না। চট্টগ্রামের শুধু পটিয়া নয়, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, সাতকানিয়া, দোহাজারী, এছাড়াও চট্টগ্রামের অন্যান্য উপজেলার সন্তানরাও তো এখানে চাকরি পেয়েছেন। কিভাবে তাদেরকে কোনো কারণ ছাড়াই তাদের একটা ছেলেদেরকেও, একটা অফিসার, একটা পিয়নদের তাদের নবায়ন করা হয়নি? নবায়ন না করার জন্য তাদের বিভিন্ন রিজন থাকতে হবে। এইরকম কোন রিজন না দেখিয়েই একটা পরিবারকে কিভাবে ধ্বংস করা হয়? আমি আসলেই আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি একজন সমাজকর্মী হিসেবে
আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে নিন্দা জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এইসব এই মেধাবী ছেলেদের যে জীবনটা যারা নষ্ট করার জন্য যারা পায়তারা করছেন, যাদেরকে চাকরিচ্যুত করেছেন, দয়া করে তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দিন। দয়া করে তাদের পরিবারের যেই দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্নকে আপনারা সুস্বপ্নে নিয়ে আসুন। আপনারা যদি এই ধরনের অন্যায় এই ধরনের বৈষম্যমূলক কাজ করেন, তাহলে এইটা আমার মনে হয় অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক হবে। আমি সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ করব যে বাংলাদেশ ব্যাংক সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা আছেন, ব্যাংকিং সেক্টরে যারা দায়িত্ব আছেন, আপনাদের প্রতি আমরা অনুরোধ করছি, দয়া করে আমাদের এই সন্তানদেরকে, আমাদের এই ভাই বোনদেরকে তাদের চাকরি ফিরিয়ে দিন। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি, আমাদের প্রিয় মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। ভাই আপনার কাছে, মনিরুল আলম ছোট ভাই, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা মোজাম্মেল ভাইয়ের কাছে কিছু প্রশ্ন রাখবো। আপনার কাছে জানতে চাই, ব্যাংকিং খাতে যে আপনার গণহারে চাকরিচ্যুতি সাম্প্রতিক আপনার বিগত 10 মাস ধরে আমরা দেখতেছি, আপনার ব্যাংকিং খাতে চাকরিচ্যুতির বিষয়ে কোনো নিরপেক্ষ কোনো তদন্ত সংস্থা আছে কিনা? থাকলে বর্তমান প্রেক্ষাপটে তাদের করণীয় কি বা তাদের অবস্থান কি? তারা কি ভূমিকা পালন করছে এই অবস্থায় যে গণহারে যেভাবে চাকরিচ্যুতি হচ্ছে? এটার কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা? এটা কোনো গতানুগতিক কোনো নিয়ম আপনার অনুসরণ করা হচ্ছে কিনা? আপনার কাছে একটু জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসর্গ টিভির সমস্ত কলা কৌশলীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। দক্ষিণ চট্টগ্রামের বেশ হাজার হাজার পরিবারে আজকে মাতম চলছে। আজকে এই চাকরিচ্যুতির কারণে গোটা দক্ষিণ চট্টগ্রামের কিছু নিরীহ মানুষের উপর আমি বলবো রীতিমতো জুলুম করা হচ্ছে, যেটি কোনো অবস্থাতেই কাম্য ছিল না। বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর জনতা বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ, কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক পন্থায় পরিচালিত করার মানসে আজকে একটা নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠা করেছে, ঠিক সেই সময়ে একটি নির্দলীয় সরকারের সময়ে যদি দেশের কোনো একটি এলাকাকে চিহ্নিত করে সেই এলাকার মানুষকে বৈষম্যের শিকার করে জুলুম নিপীড়নে নির্যাতিত করা হয়, যদি তার রুটি রুজির পথ বন্ধ করে দেয়া হয়, যদি তার কারণে তার বৃদ্ধ মা বাবার চিকিৎসা বন্ধ হয়ে যায়, তার পরিবার পরিজনের অন্যের সংস্থান বন্ধ হয়ে যায়, তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটি অবশ্যই নিন্দনীয় কাজ বলে আমি মনে করি। আজকে যিনারা এই ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন, তারাও তো মানুষ, তারাও তো কোনো না কোনো পরিবারের সন্তান। তাদের যেমন মা বাবা আছে, তাদের যেন সন্তান সন্ততি আছে, তাদের পরিবার যেন যেভাবে অর্থের বিনিময়ে অন্যের সংস্থান হয়, এই নিরীহ প্রকৃতির কর্মচারীগুলো যাদেরকে বিনা নোটিশে, বিনা অপরাধে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদের উপর এই জুলুম করা হচ্ছে। একবার তাই পরিচালনা পরিষদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ নন? আপনাদের কাছে কি মানবিকতা বলে কিছু নেই?
যখন রমজানের ঈদ সামনে, যখন ঘরে ঘরে আনন্দ উল্লাস হওয়ার কথা, তখন চট্টগ্রামের ঘরে ঘরে মাতম চলেছে চাকরিহারা সন্তানের মা বাবার অশ্রুতে। সেই ঈদ আমরা পালন করেছি। বড়ই নির্মম এবং পরিহাসের বিষয়, আজকে ঈদুল আজহাকে সামনে রেখে আবারও তারা চাকরিচ্যুতি করছে শত শত কর্মীকে। এই পর্যন্ত প্রায় ৬,০০০ প্লাস বিনা দোষে চাকরিচ্যুত হয়েছে। তাদের পরিবারের আজ হাজারে দেখলে আজকে অশ্রু সংবরণ করা সম্ভবপর নয়। একটি দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষিত বেকার যখন অন্য সংস্থানের জন্য দিক বিদিক ছুটে চলছে, সরকারের নৈতিক দায়িত্ব এই বেকার সমস্যার সমাধান করা। অথচ আমরা দেখছি সরকার নির্বিকার হয়ে আছে। বেঙ্গালোর পরিচালনা পর্ষদ আজকে অন্যায়ভাবে কিছু নিরীহ কর্মচারীকে বিনা দোষে চাকরিচ্যুত করছেন। কোনো জবাবদিহিতা নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো আইনের বালাই নেই। আজকে বাংলাদেশ ব্যাংক দর্শকের ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, তিনি কি তাদের অভিভাবক নন? তিনি কি দায়িত্ব এড়াতে পারেন? তিনি কি এই সমস্ত পরিবার পরিজনের ক্রন্দন তার কানে পৌঁছায় না? আজকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মানুষগুলো রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, আপনারা কি বাংলাদেশের মানুষ নন? আপনারা কি বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ছাত্র জীবনে আপনারা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠেননি? এদেশে সাধারণ মানুষের উপর যে নির্বিচারে জুলুম চলছে, আপনারা কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আমাদের বোধোদয় হয় না। আমি এ ধরনের কর্মকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারি না। একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমি অনুরোধ জানাবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রতিটি সম্মানিত ব্যক্তিবর্গের কাছে, চুপ করে থাকবেন না প্লিজ। আজকে চট্টগ্রামের ঘরে ঘরে হাজারি চলছে। আজকে হার্ট অ্যাটাকে পিতার মৃত্যু হয় সন্তানের চাকরিচ্যুতির খবর পেয়ে। আজকে দুগ্ধপোষ্য সন্তানরা অনাহারে আজকে দিনাতিপাত করছে। আজকে যাদের পরিবারের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পরিবারের আহাজারির দিকে একবার দৃষ্টিপাত করুন। এভাবে চলতে দেয়া যায় না, এভাবে কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না। কারো উপর প্রতিহিংসা চরিতার্থ করার মানুষে যদি সাধারণ মানুষের উপর জুলুম নিপীড়ন চলে আসে, তাহলে সেটি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এদেশের মানুষ অনেক কষ্টের বিনিময়ে আজকে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাবিশ্বাস উঠছে, আইন শৃঙ্খলার চরম বিপর্যয়ে মানুষ দিশেহারা। আজকে কিছু সংখ্যক মানুষের ভাগ্যের দুয়ার হয়তো খুলেছে, কিন্তু এই সমস্ত নিরীহ কর্মচারীদের পরিবারে আজকে আহাজারি চলছে, মাতম চলছে। আজকে তাদের কন্দনে গোটা চট্টগ্রাম বিমর্ষ হয়ে পড়ছে। আমি অনুরোধ জানাবো, বিসর্গ টিভি যে আয়োজন করেছেন, বিসর্গ টিভির মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে যিনারা দায়িত্বে আছেন, বিশেষ করে চট্টগ্রামের সন্তান যিনি এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তার প্রতি বিনীত অনুরোধ জানাবো,
আপনার উপর চট্টগ্রামবাসীর অধিকার রয়েছে, আপনার উপর চট্টগ্রামবাসীর প্রত্যাশা রয়েছে। চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণের ব্যতি রেখে আজকে চট্টগ্রামবাসীর উপর যে জুলুম নিপীড়ন চলছে, আপনি দর্শকের ভূমিকায় থাকতে পারেন না। অনতিবিলম্বে হস্তক্ষেপ করুন। এই অনৈতিক কাজের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিন। ভিক্ষা চান অর্থ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক এবং যেই সমস্ত ব্যাংকের পরিচালনা পরিষদ এই সমস্ত হীন কার্যে লিপ্ত রয়েছে তাদেরকে থামান। প্লিজ চট্টগ্রামের মানুষ আপনার হস্তক্ষেপ কামনা করে চট্টগ্রামের মানুষ এই নিরীহ প্রকৃতির অসহায় কর্মচারীদের পাশে আপনি দাঁড়াবেন তাই প্রত্যাশা করে। ধন্যবাদ মোজাম্মেল ভাই, আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রিয় ভাই মইনুল আলম ছোটন ভাইয়ের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে যাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ নাই, যে যে দুটি বিষয়ের কথা বলা হয়, অর্থনৈতিক কেলেঙ্কারি এবং নারী কেলেঙ্কারি, তাদের বিষয়ে কোনো স্পেসিফিক কোনো রিজন ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং যারা নিষ্ঠা এবং দক্ষতায় প্রমাণিত তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের প্রিয় বড় ভাই মেধাবী ছাত্রদল নেতা, সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল ভাই ওনার সুন্দর বক্তব্য উনি উপস্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে যে দুইটি নৈতিক খলনের যে কথা, নারী কেলেঙ্কারি এবং আর্থিক কেলেঙ্কারি ব্যাংকিং সেক্টরে, দুইটা অত্যন্ত স্পষ্টকাতর একটি বিষয়। এই ধরনের সমস্যা হয় মুষ্টিমেয় কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু এখানে তো এই ধরনের কোন রকমের কোন সিমটম তো নেই। এখানে তো হাজার হাজার নেতা, এখানে হাজার হাজার এই অফিসার এবং পিয়নের কথা আছে। এতগুলো মানুষকে এই দুইটা বিষয় তো এখানে তাদের এগুলোর সাথে তারা তো জড়িত নয়। আসলে এইখানে কোনো বিষয় না, এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা প্রতিহিংসা। এটা চট্টগ্রামের মানুষের প্রতি একটা প্রতিহিংসা, একটা বৈষম্য। তারা তো কোনো দোষ করেনি, তারা তো শিক্ষিত সন্তান। আপনি জানেন, আপনি ভালো করে জানেন, যারা ব্যাংক সেক্টরে আছেন, আমার জামাল ভাই উনি পৌরসভার নাগরিক, উনি বিশেষ করে পটিয়া পৌরসভার সমস্ত শিক্ষিত ছেলেদেরকে উনি চিনেন এবং জানেন। বেশিরভাগ আপনি যদি পর্যালোচনা করেন, খবর নেন, বেশিরভাগ যে ব্যাংকের কর্মকর্তা যারা চাকরিচ্যুত হয়েছেন তারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের মা বাবা অনেক কষ্ট করেই তাদেরকে লেখাপড়া শিখিয়ে তারা একটা স্বপ্ন তৈরি করেছিলেন। এই স্বপ্নকে যারা চুরমার করে দিয়েছে, আমার মনে হয় এটা অত্যন্ত অত্যন্ত গর্হিত কাজ এবং অত্যন্ত অন্যায় একটা কাজ হয়েছে। এখানে তাদের আসলে কোনো অন্যায় ছিল না, তাদের কোনো কেলেঙ্কারি ছিল না, তাদের যে ব্যাংকিং সেক্টরে যে ধরনের যে বিভিন্ন তাদের কর্মকাণ্ডের যে অপব্যবহার সেই ধরনের কোনো কিছুই ছিল না। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা বৈষম্য। এটা চট্টগ্রামের মানুষের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। চট্টগ্রামের সন্তানেরা ব্যাংকিং সেক্টরে সহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আমরা চাই তারা ভালো একটা পোস্টে থাকুক, ভালো একটা পজিশনে থাকুক। বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া শেষ করেছেন তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করুক। কিন্তু এই প্রথমেই এই 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা মনে করেছিলাম, যেহেতু আমাদের মোজাম্মেল ভাই বলেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, আমরা জানি উনি একজন মানবিক একজন ব্যক্তি। আমরা সবাই দল মত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত আপামর জনতা, বাংলাদেশের গণতন্ত্র মনা জনতা ওনার উপর আস্থা রেখেছেন বলেই ওনাকে বাংলাদেশের মানুষ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের মাধ্যমে ওনার কাছ থেকে আশা করেছেন অন্তরপক্ষে এই ব্যক্তিটি, যেটা বিশ্ববরণ্য একজন ব্যক্তি ডক্টর ইনু সাহেব, ওনার হাতে যখন বাংলাদেশ আছেন নিশ্চয়ই উনি ওনার দায়িত্ব থাকাকালীন সময়ে অন্তরপক্ষে বাংলাদেশের মানুষের প্রতি ওনার যে মানবিকতা, ওনার যে ন্যায়পরণতা, এই ন্যায়পরণতা উনি অক্ষর অক্ষরে পালন করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আঘাতটা, উনি চট্টগ্রামের সন্তান, আঘাতটা কিন্তু চট্টগ্রামেই চলে এসেছে। কি দোষ করেছিল
এই যুবক ভাইয়েরা, এই শিক্ষিত মেধাবী ছেলেরা, তাদের তো কোনো দোষ নেই। আমি আগেও বলেছি আপনাকে, তারা শিক্ষিত ছেলে, ব্যাংক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির জন্য যখন সার্কুলার দেয়, ঠিক সেইভাবেই তো তারা সার্কুলারের মাধ্যমে তাদের যে বায়োডাটা তারা জমা দিয়েছিলেন। কাউকে তো মুখ দেখে তো তাদেরকে চাকরি দেওয়া হয়নি। তারা শিক্ষিত ছেলে বলেই, তাদের সার্টিফিকেট আছে বলেই, তারা ব্যাংকে চাকরি করার যোগ্যতা রাখে বলেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আজকে মোজাম্মেল ভাইয়ের একটি কথা আপনাকে হৃদয় থেকে ধারণ করতে হবে, হৃদয় থেকে বুঝতে হবে যে গত রমজান মাসেও, ঈদুল ফিতরের সময়ও ঠিক এইরকম একটা হৃদয় বিতরক আমরা খবর শুনেছিলাম। অনেকে তো আনন্দ ছিল আমাদের যারা ব্যাংকে জব করেন, যে সব ভাইদের, তাদের ছোট ছোট ভাইরা আছেন, তাদের সন্তানরা আছেন। আজকে ঈদের আগে আমার বাবা আসবেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসবেন, সিলেট থেকে আসবেন, বিভিন্ন ব্রাঞ্চে যারা জব করেন তারা আসবেন, আমার জন্য কাপড় নিয়ে আসবেন, মায়ের জন্য কাপড় নিয়ে আসবেন, নানুর জন্য কাপড় নিয়ে আসবেন। তাদের একটা আশা ছিল। কিন্তু যারা তাদের জন্য আশা নিয়ে বসা আছেন, তারা দেখছে রিক্ত হস্তে তারা তাদের বাড়িতে এসেছেন। মা তার সন্তানের মুখের দিকে চেয়ে থাকতে পারেনি, বাবা তার সন্তানের মুখের দিকে চেয়ে থাকতে পারেনি। সন্তান, তার স্বপ্ন ছিল তার বোনকে একটা ভালো একটা পরিবারে বিয়ে দেবেন, তার বোনের পরিবারে, তার বোনের খুশির জন্য তার নিজের যে বেতন, সেই বেতন থেকে তার বোনের খুশির জন্য সে উৎসর্গ করবেন। আজকে সেই স্বপ্নটা তারা ধূলিসাৎ করে দিয়েছে। আমি চট্টগ্রামের একজন সন্তান হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি এই বিষয়ে আমাদের চট্টগ্রামের অনেক কৃতি সন্তান আছেন। চট্টগ্রামের রাজনীতিবিদ, আমাদের যে রাজনীতিবিদরা আছেন, অনেক বিশ্ববরণ্য রাজনীতিবিদ আছেন, অনেক প্রকৌশলী, ইঞ্জিনিয়র, ডাক্তার থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের বিবেক, যে জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, যে চট্টগ্রামের সন্তানেরা, আপনাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আমার এই চট্টগ্রামের যে জাতির বিবেক, যে সাংবাদিক ভাইয়েরা আছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমরা অনুরোধ করছি, এই 5-6 হাজার পরিবার, এখানে শুধু 5-6 হাজার পরিবারের কথা চিন্তা করলে হবে না। তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পাড়া প্রতিবেশী আছে। একজন ব্যাংকে জব করা একজন ছেলে, আমি আমার গ্রামের কথা বলছি, আমার এলাকার কথা বলছি, যখন এলাকার কোনো একটা গরিব মেয়ের যখন বিয়ে হয়, যখন তাদের অর্থের জন্য তারা বিয়ের যে অনুষ্ঠান সেটা করতে পারে না, আমরা যারা সমাজকর্মী আছি, আমাদেরকে সেই বিষয়ে মাথা ঘামাতে হয়। ছোটকাল থেকে এই কাজটা করি। তখন আমরা আমাদের এলাকার যে জনাব্দ যারা ব্যবসায়ী আছেন, যারা প্রবাসীরা ভাইয়েরা আছেন, এবং সর্বশেষ ব্যাংকে জব পাওয়ার পর যে আমাদের যে আমার এলাকার যে ব্যাংকের অফিসার যারা আছেন, তাদেরকে আমরা নক করি, ভাই আগামী শুক্রবার অমুকের মেয়ের বিয়ে, সে তো রিক্সাওয়ালা, সে তো মজুর, তার মেয়ের বিয়ে দিতে পারতেছে না, তোমার থেকে তুমি সহযোগিতা করো। আমি দেখেছি তারা তাদের সিলেট থেকে, ঢাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে, তারা যেখানে ছিল সেখান থেকে তারা বিকাশের মাধ্যমে ওই পরিবারের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে। আজকে তাহলে সেই টাকাটাও পাচ্ছেন না। একজন যুবকের চাকরি যাওয়ার ফলে তার পরিবার তো ধ্বংস হলোই, তার আত্মীয় স্বজন ধ্বংস হলো, সাথে সাথে তার পাড়া প্রতিবেশী যেসব গরিব ভাইয়ের আছেন, গরিবের মেয়েরা আছেন, তারাও আজকে ধ্বংস হয়ে গেল। এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এটাকে সহজভাবে কেউ নিলে হবে না, এখানে সবাইকে কথা বলতে হবে। আমি মনে করি চট্টগ্রামের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আমাদের যে সুশীল সমাজ আছেন, বিভিন্ন ইউনিভার্সিটির, বিভিন্ন কলেজের যে সিনিয়র শিক্ষক বৃন্দ আছেন, সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ আছেন, এবং আমাদের রাজনীতিবিদ আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আমাদের চট্টগ্রামের মানুষ। আমরা অনুরোধ করব, আমি একজন সমাজকর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে অনুরোধ করব, আমাদেরকে সোচ্চার হতে হবে। এই পরিবারের যারা অন্যায় করেনি, অন্যায় ছাড়া তাদেরকে আজকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি মনে করি এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের মানুষকেই রুখে দাঁড়াতে হবে। আমি অনুরোধ করব বর্তমান সরকারের প্রতি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যেই পরিচালনা পরিষদ আছেন, ওনাদের দিকে আমরা এই ব্যাপারে নজর দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। যদি কোনো ধরনের তাদের দলে কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি সহ যেসব গহিত কাজ তারা যদি জড়িত না থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে তাদের চাকরি ফেরত দিতে হবে। অবশ্যই তাদের যোগ্যতা
অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করতে হবে। এখানে বৈষম্য করার কোনো সুযোগ নেই। আমি এখানে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আসিনি, আমি কোনো ব্যক্তির পক্ষ হয়ে আসিনি, আমি এসেছি চট্টগ্রামের একজন সন্তান হিসেবে। আমি কথা বলতে এসেছি চট্টগ্রামের আমাদের যে সন্তান ভাই বোনদের পক্ষে কথা বলতে এসেছি। এখানে তারা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ অমুক, কেউ সমুক, সেটা বিষয় না। যারা ব্যাংকে জব করেছেন তারা আমাদের ভাই। এখানে প্রত্যেকটি রাজনৈতিক পরিবারের কর্মী থাকতে পারে, প্রত্যেকটি রাষ্ট্রের মতাদর্শ থাকতে পারে, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে তারা এক একটি পরিবারের সন্তান, তাদের মাধ্যমেই এক একটি পরিবার আগামী দিনের ভবিষ্যৎ গড়ার তারা কারিগর। এই কারিগরকে আপনারা যারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে আপনারা ধ্বংস করার জন্য নিন্দনীয় কাজে আপনারা জড়িত আছেন, আপনাদেরকে অনুরোধ করব অতি সত্বর আপনাদের এই ধরনের অন্যায় কর্মকাণ্ড থেকে আপনারা ফিরে আসুন। আমরা চাই তাদের, সোজা কথা হচ্ছে আমরা চট্টগ্রামের চাকরিচ্যুত এই শিক্ষিত যুবকদের চাকরি চাই, আবার ফেরত চাই তাদের চাকরি। এটাকে মেনে নেওয়া যায় না। প্রয়োজনে আমি এখানে মোজাম্মেল ভাই আছেন, আরো চট্টগ্রামের আমাদের দলের এবং বিভিন্ন দলের যে রাজনৈতিক যারা সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো প্রয়োজনে এই বিষয়ে সরকারিভাবে আইনগতভাবে যেটা প্রয়োজন, যেটা আমরা গণতান্ত্রিকভাবে আমরা কথা বলার যেখানে আমাদের স্পেস আছে আমাদের সেখানে কথা বলতে হবে। কারণ এটা আমাদের অধিকার, অধিকারের জন্য আমরা কথা বলবো। কারণ এই অধিকার পাওয়ার জন্য আমরা 17টি বছর আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের অনেক ভাইদেরকে শহীদ হতে হয়েছে, অনেক ভাইদেরকে পঙ্গু হতে হয়েছে। এই কথা বলার জন্যই, আমাদের অধিকার ফেরত পাওয়ার জন্যই আমরা যে কষ্ট করেছি, সেই কষ্ট যদি আজকে যদি এই অধিকার পাওয়ার পরও যদি তার চেয়ে যদি আরো খারাপ অবস্থায় যদি আমরা চলে যাই, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের প্রতি, বাংলাদেশ সরকারের যে অর্থ উপদেষ্টা আছেন ওনার প্রতি বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা এই যে কি কেন তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এই বিষয়ে আপনারা নজর দিন। আমরা মনে করি এই আপনারা যদি সত্যিকার অর্থে নজর দেন অবশ্যই তারা তাদের চাকরি ফেরত পাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় ছোটন ভাই। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোজাম্মেল ভাইয়ের কাছে। অত্যন্ত বেদনা বিধুর সময় আমরা পার করছি। দক্ষিণ চট্টগ্রামের মানুষ আমাদের কাছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার 5,763 জনের মতো কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। প্রতি জনের পেছনে যদি আপনি 4 জন করে হিসাব করেন তাহলে 23,052 জন মতো আমরা চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী পাই। আমরা এই অবস্থায় বলতে চাই তাহলে 23,000 মানুষের কি তাহলে লাথি পড়েছে? আমরা মোজাম্মেল ভাইয়ের কাছে জানতে চাই দক্ষিণ চট্টগ্রামের মানুষ কি তাহলে কি অভিভাবকহীন হয়ে পড়েছে? ধন্যবাদ প্রিয় সঞ্চালক মহোদয়। এতক্ষণ পর্যন্ত আমাদের চট্টগ্রামের গর্ব, পটিয়ার অহংকার, সাবেক ছাত্র নেতা জনাব মইনুল আলম ছোটন যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এটি অবশ্যই প্রণিধানযোগ্য। আমি তার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে প্রতিষ্ঠানগুলোর কথা আজকে আসছে, যেই প্রতিষ্ঠানগুলোর আজকে নির্বিচারে গণহারে অসহায় কর্মচারীদেরকে চাকরিচ্যুত করছেন, সেই প্রতিষ্ঠানগুলো ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং প্র্যাকটিস করে বলে তারা দাবি করেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বাংলাদেশে ইসলামের শরিয়ার উপর আস্থা রেখে সাধারণ মানুষ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর বিশ্বাস রেখে তাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো সেখানে তারা করেছেন। আর এই সঞ্চয়ের উপর ভিত্তি করে আজকে পরিচালনা পর্ষদ তাদের বিলাসবহুল জীবন যাপন করছেন। আজকে সাধারণ মানুষের নাবিশ্বাস তাদের উপলব্ধির মধ্যে যদি থাকতো তাহলে কখনো তারা এই সাধারণ মানুষের উপর নির্বিচারে চাকরিচ্যুতির মতো স্টিম রোলার চালাতে পারতেন না। আজকে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম
নিরন্নকে অন্নদানের কথা বলে। ইসলাম অসহায়ের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন অসহায় মানুষের পক্ষে ছিলেন, আর অথচ এই ইসলামিক স্রোতধারার ব্যাংকগুলো অন ইসলামিক কর্মকাণ্ডে আজকে নিজেদের নিয়োজিত করেছেন। মানুষকে আজকে মানুষের অন্ন কেড়ে নিচ্ছেন, রুজি রোজগার বন্ধ করে দিচ্ছেন, পরিবার পরিজনের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছেন, বেকারত্বের অভিশাপে মানুষকে ঠেলে দিচ্ছেন। অথচ তারা সাধারণ আমানতদারদের আমানত কিভাবে ফেরত দেওয়া যায়, ব্যাংকগুলো কিভাবে সচল করা যায়, ব্যাংকের কর্মকাণ্ড কিভাবে প্রাণবন্ত করা যায়, যে ক্ষুদ্র ক্ষুদ্র আমানতদারদের এই আমানতগুলো যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য কোনো রূপরেখা, কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ না করে তারা আজকে কর্মযোগ্য হিসেবে বেছে নিয়েছেন সাধারণ কর্মচারীদের চাকরিচ্যুত করা। আজকে তাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা ওই এসি রুমে বসে রোদে পোড়া মানুষের দুঃখ বুঝেননি, বুঝবেন না। একবার চট্টগ্রামের পাড়া মহল্লায় আসুন, একটি বারের মতো ঘুরে যান, শুধুমাত্র একবার আপনারা সাধারণ মানুষের না বিশ্বাসগুলো নিজের কানে শুনুন। আজকে বৃদ্ধ মা বাবার ক্রন্দন একবার আপনারা পরিলক্ষিত করুন। একবার ছোট্ট শিশুটির অনাহারের চিত্রের অনুভব করে দেখুন কেমন তর দুর্বিষহ যাতনায় আপনারা চট্টগ্রামের এই নিরীহ কর্মচারীদের ফেলেছেন। আপনাদের কাছে প্রশ্ন, ব্যাংক লোপাটের সাথে একজন পিয়নের কি ভূমিকা থাকতে পারে? ব্যাংক লোপাটের সাথে একজন ক্ষুদ্র কর্মচারীর কি বা করার থাকে? এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন আপনাদের মতো যারা উচ্চ মহলে বাস করেন, যারা এসে জীবন যাপন করেন, সুযোগ সুবিধার স্বর্ণ শিখরে আরোহণ করেন, পরিচালনা পর্ষদে যারা অবস্থান করেন, আপনারাই তো ব্যাংকের সমস্ত অনিয়ম দুর্নীতির সূতিকাগার। আপনারা যারা ব্যাংক লোপাটের সাথে জড়িত কর্মকর্তা, কজন কর্মকর্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন, বুকে হাত দিয়ে একবার বলুন। একবার মানুষের প্রশ্নের জবাব দিন। সাধারণ মানুষগুলোকে কেন আপনারা পথে বসাচ্ছেন? একবার এই নিরীহ মানুষগুলোর জীবন এবং তাদের পরিবারের প্রতি মানবিক দৃষ্টিতে দেখুন প্লিজ। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই নিরীহ মানুষগুলোকে আজকে বুখারাঙ্গা রেখে বাংলাদেশ বিনির্মাণ কখনো সম্ভবপর নয়। আজকে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, তিনি জীবনে ব্রত নিয়েছেন দারিদ্র বিমোচনের স্বপ্ন নিয়ে তিনি গ্রামীণ ব্যাংকের শুভ সূচনা করেছেন। অথচ তিনি যখন সরকার প্রধান, তিনি যখন দেশের সমস্ত নেতৃত্ব তার হাতে, তারই সময়ে যদি আজকে মানুষকে দরিদ্র সীমার নিচে নামিয়ে দেওয়ার পায়তারা চালানো হয়, কোনো অবস্থাতেই সেটি সমর্থনযোগ্য হতে পারে না। সাধারণ মানুষ হিসেবে, চট্টগ্রামের সন্তান হিসেবে, এই চট্টগ্রামের হাজার হাজার নিরীহ কর্মচারীর পক্ষ হয়ে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যার মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্লিজ আপনি নির্বিকার থাকবেন না, আপনি অসহায় মানুষদের পাশে থাকুন। আপনাকে এই অসহায় মানুষ তাদের পাশে দেখতে চাই। চট্টগ্রামের মানুষ, তাদের উপর যে জুলুম চলছে, এই জুলুমের প্রতিকার আপনার কাছে চাই। এই সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে চট্টগ্রামের সমস্ত নিরীহ পরিবারগুলো রাহাজারি
আমি বিসর্গ টিভির এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌঁছে দিতে চাই। আজকে প্রধান উপদেষ্টা মহোদয় যদি একটুখানি মানবিক হন, একটি বারের জন্য চট্টগ্রামের মানুষের উপর যে জুলুম চলছে সেই জুলুমের প্রতিকারের দিকে নজর দেন, অবশ্যই অবশ্যই চট্টগ্রামের মানুষ দিল খুলে আপনাকে দোয়া করবেন এবং চট্টগ্রামের অসহায় পরিবারগুলো বেঁচে থাকার গ্যারান্টি পাবে। অন্যথায় চট্টগ্রামের প্রতিটি পরিবার থেকে হয়তো আগামী দিনে এই বেকার ছেলেরা, চাকরিচ্যুত ছেলেরা, অসহায় ছেলেরা দিক বিদিক হারা হয়ে আজকে তারা সুসাইডিং টেন্ডেন্সির দিকে ধাবিত হবে। হয়তো কি অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যেতে পারে, তাদের কারণে হয়তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাদের জন্য আজকে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আমি বিনয়ের সাথে কামনা করছি, দাবি করছি, আহ্বান করছি। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে নিয়োজিত প্রতিটি ব্যক্তিগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সাধারণ মানুষের নারী বোঝার চেষ্টা করুন, নারীর স্পন্দন বোঝার চেষ্টা করুন। বৃদ্ধ মা বাবার অসহায়ত্বকে আরো অসহায়ের দিকে ঠেলে দিবেন না। দগ্ধ পোষ্য শিশুদেরকে আজকে অনাহারে মরার উপর খাড়ার গা হয়ে আপনারা দাঁড়াবেন না। অনাদিকালের জন্য এই দগ্ধ পোষ্য শিশুদের জীবন সংগ্রামকে আজকে অঙ্কুরেই বিনষ্ট করে দেবেন না। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া এই কর্মচারীদের সন্তানদের পড়ালেখা স্তব্ধ করে দেবেন না। আজকে এখনো সময় আছে, চট্টগ্রামের প্রতি বিমাতা সুলভ আচরণ করা থেকে বিরত হন। এই অসহায় মানুষের উপর জুলুম করা থেকে বিরত হন। বেকার সমস্যার সমাধানে কাজ শুরু করুন। বেকার সৃষ্টি কোনো গর্বের বিষয় নয়। আপনারা যে কাজ শুরু করেছেন এই কাজ প্রতিষ্ঠানকে কোনো ধরনের সুবিধা দেবে না, বরঞ্চ মানুষের মধ্যে এই প্রতিষ্ঠানের উপর আতঙ্ক সৃষ্টি হবে। সাধারণ মানুষের কাছে একটি রং মেসেজ যেতে পারে, এই প্রতিষ্ঠানগুলো অনতি বিলম্বে কলাপস হয়ে যাবে। তার নমুনা স্বাক্ষর এই কর্মচারীদের চাকরিচ্যুত করা। সুতরাং পরিচালনা পর্ষদের দায়িত্বে নিয়োজিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা মহোদয়ের কাছে গণের কাছে বিনীত আহ্বান জানাবো, মানবিক হন, মানুষের পাশে দাঁড়াতে শিখুন। মানুষের উপর জুলুম নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহায়তা করুন। ইসলাম আমাদের শিক্ষা দেয় অন্নহীন মানুষকে অন্ন দিতে, ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণ করতে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে, অসহায়ের পাশে দাঁড়াতে। ইসলাম আমাদের শিক্ষা দেয় সমাজে পাশে থাকা প্রতিবেশী যদি অনাহারে থাকে তার খবর রাখতে। প্লিজ, দায়িত্বে নিয়োজিত প্রতিটি মানুষ, প্রতিটি কর্তা ব্যক্তির কাছে উদাত্ত আহ্বান, মানবিক দৃষ্টিকোণ থেকে বিরত হন। ইতিমধ্যে যাদেরকে চাকরিচ্যুত করেছেন সাধারণ ক্ষমার আওতায় পুনরায় তাদের পুনর্বহাল করুন এবং তাদের পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিন। অনাহারে অনটনে যাতে পরিবারগুলো ধ্বংস হয়ে না যায়, এই ধ্বংসের হাত থেকে এই অসহায় মানুষগুলোর জান মালের নিরাপত্তা কায়েম করুন। তবেই কিনা একজন মানুষ হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন ইসলামের মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। যদি জুলুম জারি রাখেন দুনিয়াতেও তার পরিণতি আপনারা ভোগ করবেন,
আখিরাতে আল্লাহর দরবারে তার জবাব দিতে বাধ্য হবেন। অন্তত আল্লাহকে ভয় করে এই অসহায় মানুষের উপর জুলুম বন্ধ করুন। তাদের চাকরিচ্যুতগুলো কোন অবস্থাতেই ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক হচ্ছে না। আমরা হলফ করে বলতে পারি, একটি বিশেষ এলাকার মানুষের উপর প্রতিহিংসা চরিতার্থ করার কোন অনধিকার চর্চা যদি আপনারা পুনর্বার করতে চান, হয়তো বীর প্রসবিনী চট্টগ্রাম থেকে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ডাক আসতে পারে। মানুষের পিঠ যখন দেয়ালে টেকে যায়, তখন মানুষ বিপ্লব করে, সংগ্রাম করে টিকে থাকা ছাড়া তার বিকল্প কোনো রাস্তা নেই। জুলুম, নিপীড়ন, বুলেট দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষকে দমিয়ে রাখতে পারে নাই, আপনারাও জুলুম নিপীড়ন করে মানুষকে দমিয়ে রাখবেন, তা যদি ভেবে থাকেন ভুল করবেন। ইতিহাস থেকে শিক্ষা নিন। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বৈষম্য হতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নিরীহ মানুষের উপর জুলুম হতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল সাধারণ মানুষের অন্ন কেড়ে নেওয়া হতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল মানুষকে বস্ত্রহীন করে নেনটা করে রাস্তায় ছেড়ে দেওয়া হতে পারে না। সুতরাং অনুরোধ জানাবো, এই নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকারের সমস্ত উপদেষ্টা, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজকে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এটাও একটা বিপ্লব, এটাও একটা সংগ্রাম। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, জুলুমের শিকার মানুষের পাশে দাঁড়ানো, মজলুমের পাশে দাঁড়ানো। তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ে নিয়োজিত প্রতিষ্ঠিত দায়িত্বশীল ব্যক্তিবর্গের বিবেকের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাবো, এই সাধারণ মানুষকে বাঁচতে দিন, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। আবারও অনুরোধ করছি, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না, তাদেরকে বাঁচার অধিকার দিন। ধন্যবাদ প্রিয় মোজাম্মেল ভাই। আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে ছোটন ভাইয়ের কাছে যাবো। এরপরেই মোজাম্মেল ভাইয়ের মধ্য দিয়ে প্রশ্ন করার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করবো। ছোটন ভাই, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, আপনি নিশ্চয়ই অবগত আছেন, গত 10 মাসে 5,750 জনের কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। তাদের পরিবারের 4 জন করে ধরতে গেলে আপনার 23,000 পরিবারের সদস্য। আপনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র, সরকার এবং চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীর প্রতি আপনার কি বার্তা থাকবে, আমরা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যে হিসাবটা দিয়েছেন, আসলে সেই হিসাবটা হচ্ছে পারফেক্ট হিসাব। তবে এর সাথে আপনাকে যদি আমি যে এর আগে পূর্বে যে কথাটা বলেছিলাম, যে একজন স্বাবলম্বী মানুষ যখন প্রতিটি গ্রামে স্বাবলম্বী মানুষ থাকেন, প্রবাসী থাকেন, ব্যবসায়ী থাকেন, ওনাদের উপর অনেক পরিবার নির্ভরশীল হয়ে যায়। ওনার পরিবারে হয়তো 5 জন আছেন, আর 10 জন আছে, কিন্তু উনি যেহেতু একজন স্বাবলম্বী পরিবারের সন্তান, সেহেতু ওনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের যে গরিব, যে দরিদ্র অসহায় মানুষগুলো থাকেন, ওনাদেরও দায়িত্ব ওনার উপর বর্তায়। সেই হিসেবে যারা ব্যাংকে যারা চাকরি পেয়েছেন, যারা দীর্ঘদিন ধরে ব্যাংকে আছেন, আমাদের যে ভাইয়েরা, আমরা দেখেছি তাদের প্রতি মাসেই তাদের পকেট থেকে তারা তাদের গ্রামে, তাদের হয়তো আত্মীয় স্বজন না হলে গ্রাম প্রতিবেশীকে, গরিব অসহায়কে তারা কিছু না কিছু তারা সাহায্য সহযোগিতা করত। সেই হিসেবে ধরতে গেলে এখন তারা নিজেরাই অসহায়, তারা নিজেরাই চাকরিচ্যুত। তাদের পরিবার যে 23,000 24,000 পরিবারের সদস্য, তো যে সদস্যরা তারা তো ধ্বংস হয়ে গেছেই। আর তদুপরি যে তারা যাদেরকে সাহায্য করতেন, তাদের গ্রামের যে দরিদ্র অসহায়, তারাও এখন ওই পথেই পড়েছেন। সেই হিসেবে সেই পরিসংখ্যানটা কিন্তু অনেক। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আজকে এখানে কথা বলছি যে তাদের অধিকারের ব্যাপারে মোজাম্মেল ভাই কথা বলছেন। আমার মোজাম্মেল ভাইয়ের মতো এরকম চট্টগ্রামের রাজনৈতিক কর্মী, সমাজকর্মী অনেকেই এই ব্যাপারে কথা বলার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। কারণ সত্যের পক্ষে, যারা সত্যের পক্ষে থাকে, যারা সততায় থাকে, যারা দূষণ মুক্ত,
যারা সন্ত্রাস মুক্ত, যারা শোষণ মুক্ত সমাজ চায়, যারা মানবিক সরকার চায়, যারা মানবিক দেশ চায়, যারা বেকার মুক্ত দেশ চায়, যারা শিক্ষিত বেকার মুক্ত বাংলাদেশ চায়, তারা নিশ্চয়ই এই যুবক ভাইদের পক্ষে কথা বলবে। কোন মত, কোন দল এখানে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, তারা আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলার একজন না একজন মা বাবার সন্তান। এখানে আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই এখানে ব্যাংকে জব করেন না, মোজাম্মেল ভাইয়ের কোনো ভাই জব করেন না, কিন্তু আমাদের এলাকার অনেক সন্তান এখানে জব পেয়েছিলেন। তাদের পরিবার থেকে একটু সুন্দর করে তারা সাজিয়েছিলেন। আমি মনে করি একটা সাজানো গোছানো পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই হুতুম পেচারা। এখানে সহজভাবে নিলে হবে না, এটা কোনো সহজ কোনো ব্যাপার নয়, এটা সহজ কোনো ঘটনা নয়। কারো কোনো ব্যক্তির উপর ব্যক্তির দোষ থাকতে পারে, কোনো অন্য কিছু ঘটতে পারে। এই দায় যদি মোজাম্মেল ভাই বলেছেন পিয়ন এবং অফিসারের উপর যদি দেই, তাহলে সেটা তো পুরো অন্যায়। আমার দায়িত্ব কেন আমার ভাই নেবে? আমি অন্যায় করলে আমার অন্যায়ের বিচার আমাকে পেতে হবে। ওই কর্মচারীরা, ওই আপনার যে কর্মকর্তা, যে পিয়ন, শিক্ষিত ছেলেরা, তারা তো স্বপ্ন নিয়ে তারা গিয়েছিল। কেন তারা আপনারা তাদের স্বপ্নকে আপনারা ভেঙে চুরে চুরমার করে দিলেন? এটা অন্যায় হয়েছে। এবং আমি মনে করি এই আরেকটা দুঃখজনক বিষয়, প্রথমেই যখন এই ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং পিয়নদেরকে যখন চাকরিচ্যুত করা হলো, স্বাভাবিক কারণেই তারা তো অবশ্যই প্রতিবাদী হবে, স্বাভাবিক কারণেই তারা তাদের অধিকার চাইবে, তারা অধিকার ফেরত চাইবে। এই কারণে তারা ঢাকায় মতিঝিলে তারা এই অধিকারের জন্য তারা আন্দোলন করেছিল। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, তারা তাদের অধিকার ফেরত চাওয়ায় তাদেরকে নির্মমভাবে তাদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। আমি আমার অধিকার ফেরত যদি চাইতে গিয়ে যদি আমার উপর যদি হামলা হয়, আমার অধিকার চাইতে গিয়ে যদি আমার উপর যদি মামলা হয়, আমাকে গ্রেফতার করা হয়, সেটা তো মেনে নেওয়া যায় না। তারা তো চোর নয়, তারা তো ডাকাত ছিল না, তারা তো অন্যায় করেনি, তারা সন্ত্রাস করেনি। তারা সকালে ঘুম থেকে উঠতেন, ব্যাংকে যেতেন, ব্যাংকের যে তাদের উপর অর্পিত দায়িত্বগুলো তারা পালন করতেন, আবার ব্যাংক টাইম শেষে তারা আবার ঘরে ফিরে আসতেন। তাদের কাজ তো ছিল এটাই। মাসিক শেষে তারা বেতন পেতেন, এই বেতন দিয়ে তাদের পরিবারকে তারা চালাতেন। অনেক যুবক স্বপ্ন দেখেছিলেন তার একটা সুন্দর কুড়ে ঘর, একটা ভেড়ার ঘর, ওই ঘরটা তারা সে কিছুদিন পর বেতন পেলে মা বাবাকে বলেছেন, বাবা আমি বেতন পাওয়ার পর তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের এই ঘরটা সেমি পাকা হলেও অন্তত পক্ষে করবো। বোনকে বলেছে, বোন তুমি চিন্তা করার কোনো কারণ নেই, তোমাকে আমি ভালো একটা পরিবারে একটা বিয়ে দেওয়ার জন্য আমি ব্যবস্থা করব। ছোট ছোট ভাই নিষ্পাপ ভাইরা আছেন, তাদেরকে বলেছে তোমরা চিন্তা করি না, স্কুলে যাবে, কলেজে যাও, তোমাদের জন্য আমি আছি। এখন সেই ভাইটা তাদেরকে কি বুঝ দেবে? তাদেরকে এখন তাদের চেহারার দিকে সে কি তাকাতে পারছে? এই প্রশ্নটা আমি এই সরকারের প্রতি, সরকারের যে ব্যাংকিং সেক্টরের বিশেষ করে অর্থ উপদেষ্টার প্রতি আমি দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। বেকার মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমরা যে বৈষম্যের কথা বলা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে মানবিক সরকারের কথা বলা হয়েছে, এখানে গণতন্ত্রমুখী সরকারের কথা বলা হয়েছে, এখানে বেকার মুক্ত সমাজের কথা বলা হয়েছে, দারিদ্র বিমোচনের কথা বলা হয়েছে। এই প্রথম ধাক্কাতেই এই চট্টগ্রামের মানুষের উপর, চট্টগ্রামের শিক্ষিত যুবক ভাইদের উপর কেন এই মরার উপর খড়ার কাটা পড়লো আমাদের মাথায় আসে না। আমি মনে করি এখানে নিশ্চয়ই কোন ধরনের শুভঙ্করের ফাঁকি আছে। চট্টগ্রাম বিদ্বেষী মানুষের বিশাল একটা ষড়যন্ত্র আছে। এইখানে হয়তো নবাব সিরাজদৌল্লার পাশে যেমন মীর জাফর থাকে, ঠিক তেমনি ব্যাংকিং সেক্টরেই চট্টগ্রাম বিদ্বেষী মানুষরূপী অমানুষগুলোই আমার ভাইদেরকে তারা চাকরিচ্যুত করেছে। আমি চাই আমার ভাইদের চাকুরি ফেরত দেয়া হোক, তাদের পরিবারের আবার হাসি ফিরিয়ে দেয়া হোক, তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের কান্না থামিয়ে দেয়া হোক। আমি চট্টগ্রামের সমস্ত উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মীবৃন্দ, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সকল স্তরের জনসাধারণকে অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে আপনারা প্রতিবাদ করুন, আপনারা এই ব্যাপারে কথা বলুন। যে এখানে আমাদের অনেক
সম্মানিত ব্যক্তি আছেন, যারা সরকারের উচ্চ পর্যায়ে আছেন, চট্টগ্রামের হয়ে আপনারা কথা বলেন। আপনারা চট্টগ্রামের সন্তান, আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি আপনারা যারা সচিবালয়ে আছেন, আমাদের পটিয়ার সন্তান আছেন, লোহাগাড়ার সন্তান আছেন, বাঁশখালীর সন্তান আছেন, অনেক বড় বড় কর্মকর্তা আমরা জানি আছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, এগুলো তো আপনাদের সন্তান। আপনাদের সন্তানেরা আজকে ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে আজকে বেকার বসে আছে। তারা বিপদে যাওয়ার অলরেডি বিপদে যাবে। অনেক ছেলে, অনেক মা অসুস্থ হয়ে গেছে সন্তানের এই চাকরিচ্যুতির কথা শুনে। বাবা আত্মহত্যা করেছে। এই নির্মম যে বর্তমান যে মাতম চলছে পটিয়া সহ সমস্ত চট্টগ্রামে, একবার খোঁজ নিয়ে দেখুন আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যে ব্যাংকের যে চাকরি হারানো, যে তার পরিবারটা আজকে কেমন আছে। কালকেই আপনারা খোঁজ নিয়ে দেখুন, দেখুন ওই ছেলেটা মুখ দেখাতে পারছে না। মনে হচ্ছে সে একটা বিশাল অপরাধ করেছে, সে জেল থেকে যেন এসেছে, অথচ তার কোনো অপরাধ নেই। সেই ছেলেটা ভালো লেখাপড়া করেছে, একটা সার্টিফিকেট জোগাড় করেছে, তারপর একটা চাকরি পেয়েছে। এটা তো তার অপরাধ নয়, তার অধিকারকে আজকে হরণ করা হয়েছে। আমি সর্বশেষে বিসর্গ টিভির মাধ্যমে এবং আপনাদের বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমেই আমি বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জনাব ডক্টর ইউনূস সহ চট্টগ্রামের আমাদের যারা প্রতিনিধিত্ব করে, যে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমাদের অনেক কেন্দ্রীয় নেতা আছেন বিভিন্ন দলের, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই সন্তানদেরকে যে চাকুরি, তাদের চাকুরি ফেরত নেয়ার জন্য আপনারা অবদান রাখুন। আপনারা যদি অবদান রাখেন, চট্টগ্রামের মানুষ, এই যুবক ভাইয়েরা, এই যে ব্যাংকিং সেক্টরে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের পাড়া প্রতিবেশী, তাদের গ্রামবাসী, তাদের ইউনিয়নবাসী, তাদের উপজেলাবাসী আপনাদের উপর কৃতজ্ঞ থাকবে। আমি আশা করি, আমি আমার সর্বশেষ যে বক্তব্যে আমি আশা করব, সরকার এই ব্যাপারে নজর দিবেন, মানবিক হবেন, এবং অবশ্যই আমরা আশা করব আমাদের এই ভাইয়েরা তাদের চাকুরি পুনর্বহালে, তার চাকুরিতে তারা পুনর্বহাল হবেন, তাদের পরিবারে আবার হাসি ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় মনির আলম ছোটন ভাই। আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে মোজাম্মেল ভাইয়ের কাছে আসছি। আমরা সেই ছোট থেকে শিখে আসছি যে লড়াই করে বাঁচতে চাই। আর কতটা লড়াই করলে পরে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে, চাকরির নিরাপত্তা থাকবে। আপনার কাছে প্রশ্ন থাকবে, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানচিত্র থেকে চট্টগ্রামকে কোণঠাসা করা হলে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে প্রিয় মোজাম্মেল ভাই। ধন্যবাদ সঞ্চালক মহোদয় এবং উপস্থিত বিজ্ঞ অতিথি জনাব মইনুল আলম ছোটন। আজকে আপনারা যে আয়োজন করেছেন, এই অসহায় মানুষগুলোর পক্ষে কথা বলার জন্য একটা সুযোগ সৃষ্টি করেছেন, বিদায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে চট্টগ্রামের সকল দলমত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, যুব সমাজ, ছাত্র সমাজ, মেহনতি মানুষ, পেশাজীবী, সাংবাদিক বন্ধুরা, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, প্লিজ ভাইরা, নিজ নিজ অবস্থান থেকে আপনারা এই অসহায় মানুষের পক্ষে দাঁড়ান। এই অসহায় মানুষের উপর যে জুলুম চলছে তার জন্য প্রতিবাদী হন। তার প্রতিবাদে আপনারা কলম ধরুন, আপনারা বক্তব্য রাখুন, আপনারা যেখানে সমাবেশ, সেমিনারে বক্তব্য রাখবেন, দুটো সেন্টেন্স অন্তত পক্ষে এই নিপীড়িত মানুষগুলোর জন্য আপনারা বলুন। আজকে প্রশ্ন, এই চট্টগ্রামকে উপর জুলুম করা হচ্ছে, এই চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি। চট্টগ্রামের বন্দর উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি, চট্টগ্রামের খাতুনগঞ্জের উপর নির্ভরশীল বাংলাদেশের ব্যবসার কেন্দ্রবিন্দু এই চট্টগ্রামের খাতুনগঞ্জ। অথচ চট্টগ্রামের উপর এই নিপীড়ন, নির্যাতন চালানোর পরও চট্টগ্রামবাসী
অধিকতর ভদ্র সম্ভ্রান্ত মার্জিত বিদায় আজও তারা রাস্তায় নামে নাই। আজও তারা প্রতিবাদের ভাষাকে প্রতিহিংসায় রূপান্তর করে নাই। আজও তারা ফরিয়াদ জানায়, আজও তারা আবেদন জানায়, বিনা অপরাধে আমাদের চাকরিচ্যুত কেন, আমাদের চাকরি ফেরত দিন। আজকে তারা বিনয়ের সাথে আকুল আবেদন জানায়, আমার বৃদ্ধ মা বাবার মুখে অন্ন তুলে দেওয়ার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আজও তারা আকুল আবেদন জানায়, আমার দগ্ধপোষ্য শিশুর সেই অনাহারে দিনাতিপাত করুক, সেদিকে ঠেলে দেবেন না। আজকে তারা আকুল আবেদন জানায়, আমার পরিবারে আজকে সবাইকে ক্ষুধার্ত রেখে আপনারা সুখী হতে পারবেন না। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদের উপর অন্যায় করা হয়েছে, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। কি কারণে আমাদের চাকরি গেল, কি কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো, কি অপরাধ ছিল আমার, তাও জানার সুযোগ আমার হয় নাই। তারপরও আমরা আইনকে শ্রদ্ধা করি, পর্ষদকে সম্মান করি, প্রতিষ্ঠানের উপর আস্থা রাখি বিদায় অনুরোধ জানাই, আবেদন জানাই, নিবেদন জানাই, আমাদেরকে মৃত্যুর পথে ঠেলে দেবেন না। আমাদের চাকরি পুনর্বহাল করে অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার টুকুন দেন। এই হচ্ছে চাকরিচ্যুত কর্মচারীদের ভাষা, এই হচ্ছে চট্টগ্রামের মানুষের ফরিয়াদ, এই হচ্ছে চট্টগ্রামের অসহায় পরিবারগুলোর আর্তনাদের আহাজারি। এরপরেও যদি পরিচালনা পরিষদ, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এবং আমাদের গর্ব, আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মানবিক দৃষ্টিকোণ থেকে তারা বঞ্চিত হয়, তাহলে বলবো আমরা দুর্ভাগা জাতি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আর বারে বারে রক্ত দেই সাধারণ মানুষ, আর আপনাদেরকে বসাই দেশের ক্ষমতায়। আর দেশের ক্ষমতায় বসার পরেই যে যায় লঙ্কায় সেই বনে যায় রাবণ। এই মন্তর পরিস্থিতি যদি বারে বারে সৃষ্টি হয়, তাহলে কি হবে এত হাজার হাজার মানুষের আত্মাহুতি দেওয়ার মর্ম, কি হবে এই হাজার হাজার ছাত্র সমাজ পঙ্গুত্ব জীবন ধারণ করার সুফল, কি হবে বাংলাদেশের অনাগত ভবিষ্যৎ, কি শিক্ষা নেবে বাংলাদেশে গণতন্ত্রের জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য, গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনার জন্য, দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ সব কয়টি মৌলিক অধিকারের গ্যারান্টি পাবার জন্যই তো আমরা জীবন দিয়েছি, আমরা সংগ্রাম করেছি, আমরা জুলুম নিপীড়ন সহ্য করেছি, আমরা মামলাকে বরণ করে কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, আমরা রাজপথে নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। আর এই সংগ্রামের ফসল কি সাধারণ মানুষের উপর নিপীড়ন করা? এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল কি এই নিরীহ মানুষগুলোর উপর অন্যায় অবিচার করা? এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলের অর্থ কি এই দাঁড়াবে সাধারণ মানুষগুলো ক্ষুধায় যন্ত্রণায় বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মরবে, আর সরকারের প্রধান থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তিরা আয়েশি জীবন যাপনে মত্ত থাকবেন। এই ক্ষুধার্ত মানুষগুলোর আর্তনাদ তাদের কানে পৌঁছবে না। এই নিরীহ মানুষগুলোর ফরিয়াদ কি তাদের বিবেকে এতটুকু নাড়া দেবে না? আমি চট্টগ্রামের মানুষ, যারা যেখানে যে অবস্থানে আছেন, বিবেকের তাড়নায় হলেও, নারীর টানের কারণে হলেও, দেশপ্রেমিক হিসেবে হলেও
নিজের স্বজন পড়শি ভেবে হলেও আপনারাই নিরীহ মানুষগুলোর জন্য সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত কর্তা ব্যক্তিবর্গ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের দৃষ্টিগোচর করুন। এই মানুষগুলো যাতে চাকরি ফিরে পায় তার জন্য নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখুন। এই মানুষগুলোর মুখে যেন অন্ন জোটে তার ব্যবস্থা করুন। এই মানুষগুলো যেন বিনা চিকিৎসায় মরতে না হয় তার জন্য ভূমিকা রাখুন। এই পরিবারগুলো যেন নিঃস্ব, নিপীড়িত, ক্ষুধার্ত, চিকিৎসাহীন অবস্থায় তিলে তিলে ধ্বংস হয়ে না যায় তার জন্য নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখুন। এবং পুনর্বার আবারও আমাদের চট্টলার অহংকার বাংলাদেশের বর্তমানের এই অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি দারিদ্র মুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছেন, সারা বিশ্বে বিপ্লব ঘটিয়েছেন। চট্টগ্রামের সন্তান হয়ে কিভাবে দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণ করা যায়, তারই এলাকায় যদি তারই সরকারের সময়ে, তারই নেতৃত্বের সময়ে, তারই দায়িত্বকালীন সময়ে তারই এলাকার মানুষকে যদি আজকে নির্বিচারে চাকরিচ্যুত করে দরিদ্র সীমার অতল তলে তলিয়ে দেয়া হয়, তাহলে তার জবাব কে দেবে? একবার দায়িত্বশীল ব্যক্তিরা ভেবে দেখবেন। বিসর্গ টিভির মাধ্যমে আমাদের আজকের এই বক্তব্য যাদের কাছে পৌঁছেছে প্রত্যেকের প্রতি অনুরোধ জানাবো, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তার প্রতিবাদ করুন, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আজকে তাদের চাকরির বয়স চলে গেছে, এমত অবস্থায় তারা নতুন করে কোথাও চাকরি করবে সেই সুযোগ নেই। আজকে তাদের যৌবনের দীপ্ত শক্তি এই প্রতিষ্ঠানগুলোর পিছনে ব্যয় করে আজকে তারা কঙ্কালসার, আজকে তারা দৈহিক শারীরিক পরিশ্রম করে পরিবারের অন্ন জোগাবে তার সুযোগ নেই। আজকে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এক একটি পরিবারে ডজন ডজন মানুষ। তাদের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না, তাদেরকে মৃত্যু পথে ঠেলে দেবেন না। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই বেকার সৃষ্টির জন্য সরকার কায়েম করে নাই। বাংলাদেশের মানুষ বেকার মুক্ত জাতি গঠনের লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষ বেকার মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যেই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। উদাত্ত আহ্বান জানাবো, এখনো সময় আছে, তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করুন, তাদেরকে পুনরায় তাদের স্ব পদে পদায়ন করে তাদেরকে বেঁচে থাকার অধিকারটুকু ফিরিয়ে দিন এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিডকে ভিন্ন হাতে আপনারা প্রবাহিত করবেন না। যদি চট্টগ্রামের বিরুদ্ধে, চট্টগ্রামের মানুষের বিরুদ্ধে কিংবা চট্টগ্রামের কোন ব্যক্তিগর্বের বিরুদ্ধে কেউ প্রতিহিংসা চরিত্রাত্ম করার নামে সাধারণ মানুষের উপর নিপীড়ন জুলুমের স্টিম রোলার চালাতে থাকেন, হয়তো চট্টগ্রাম থেকেই নতুন বিপ্লবের সূচনা হতে পারে। কোন অবস্থাতেই আমরা চাই না বাংলাদেশে নতুন করে আন্দোলনের দামামা বেজে উঠুক। আমরা চাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাক, বাংলাদেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার গ্যারান্টি পাক, জানমালের গ্যারান্টি পাক, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাক, ডাল ভাত খেয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার অধিকার পাক। এই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার। সকলের প্রতি
তার পুনরায় ধন্যবাদ জানিয়ে বিসর্গ টিভির প্রতি মোবারকবাদ জানিয়ে ইতিমধ্যে যারা চাকরিচ্যুত হয়েছেন, যাদের পরিবারে আজকে অনাহারে অর্ধাহারে কালরাতিপাত করছেন, আপনাদের প্রতি অকুণ্ঠ চিত্তে সমবেদনা জানাচ্ছি। আপনাদের দুঃখে পাশে থাকার সামর্থ্য আমাদের নাই বা থাকলো, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে আপনাদের দুঃখ আমাদের কাঁদায়, মনস্তাত্ত্বিক ভাবে আপনাদের উপর জুলুম আমাদেরকেও তাড়িত করে, মানসতাত্ত্বিক ভাবে আপনাদের মা বাবার কন্দন আমাদেরকে অশ্র সজল করে, মনস্তাত্ত্বিক ভাবে আপনাদের হঠাৎ করে এই অর্থনৈতিক পতন আমাদেরকেও ভাবিয়ে তোলে। আপনার সন্তানের দিকে তাকালে আপনাদের সন্তানের অসহায়ত্ব গুলো আমাদেরকেও ঘুমরে কুমড়ে কাঁদায়। তাই বিবেকবান মানুষ। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় দুই আলোচককে। প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে দেখছেন দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আরো বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের দুই অতিথিকে, যারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই যে আজকের এই কঠিন সময়ে এসে চাকরিচ্যুত ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন, দুটি কথা বলেছেন। আমরা রাষ্ট্র এবং সমাজের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধির কাছে এই সংস্কার নামে লাগামহীন বৈষম্যের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে সমসাময়িক অন্য কোনো বিষয়ে বিসর্গ বাংলা টিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।